রেকর্ড দিয়ে দিই পরে record করবে। আচ্ছা, প্রশ্ন তিনটা প্রশ্ন করছিলা। জি স্যার। আচ্ছা, এখানে একটা তো বলছে কোষ প্রাচীর নাই, আবার বলছে কোষ প্রাচীর আছে, ঠিক না? তাহলে এই যে বিপরীতধর্মী কথা, এটা কথা হইলো কি, এর বডিতে, মিক্সোমাইসিসের যে মেইন বডি আছে, বডি বলছে না, আমরা ওই যে তুমি প্লাজমোডিয়ামের ডেফিনেশন পড়ছো না? প্লাজমোডিয়ামের ডেফিনেশনের মধ্যে কি ছিল? কই জানো, এটা শেষেই তো বলা আছে না, বডিটা নগ্ন। বা এই যে তুমি মিক্সোমাইসিসের ক্যারেক্টার পড়ছো না, ক্যারেক্টারের মধ্যে কি বলছে, এর বডি কি নগ্ন, পড়ছো না? তো নগ্ন মানে কি, তার বডিতে কি কোষ প্রাচীর আছে? নাই। তার মানে এর যে হ্যাঁ। মেইন ছত্রাকটার মেইন যে বডি, মেইন মেইন শরীরে কোষ প্রাচীর নাই। কিন্তু এর থেকে যে বাচ্চা হয়, মানে যে গ্যামেট উৎপন্ন হয়, আমরা জানি যে এই মিক্সোমাইসিস থেকে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হয় বলো তো? মিক্সোমাইসিস থেকে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হয়? এই যে তৃপ্তি। জি স্যার। হ্যাঁ, তো রেসপন্স করো, মানে মিক্সোমাইসিস থেকে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হয়? দুই ধরনের। দুই ধরনের। কি কি? মনে নেই স্যার। কি বলে আজকে, ওগুলা তো ক বিভাগের প্রশ্ন, এটা মনে না থাকলে হয় হয় নাকি? সোয়ার্ম সেল, সোয়ার্ম সেল এবং কি মিক্সামোভা, কি বলে তোমার, তুমি কি পড়ার দিকে মনোযোগ না তোমার? তো এটা তো প্রশ্ন ছিল ক বিভাগে, সোয়ার্ম সেল এবং মিক্সামোভা দুইটা না? এটা তো প্রথম থেকে তো আমি একটু বুঝালাম। দেরিতে জয়েন হয়েছি স্যার। ও, দেরিতে জয়েন করছো। আচ্ছা, তাহলে এখানে দুই ধরনের গ্যামেট উৎপন্ন হয়, একটা হলো কি সোয়ার্ম সেল এবং মিক্সামোভা। এই যে গ্যামেট বলছে, এই গ্যামেটে বলছে কোষ প্রাচীর আছে, কিন্তু ওর যে মেইন বডি, মেইন বডি হলো নগ্ন, মেইন বডিতে কোষ প্রাচীর নাই। এই কারণে এখানে দুই রকম কথা বলা আছে। এই কারণে কি বলছে, কোষ প্রাচীর বিহীন, তবে স্পোরের কোষ প্রাচীর আছে। মানে কি, ওর নিজের শরীরে কোষ প্রাচীর নাই, কিন্তু ওর শরীর থেকে যে স্পোর উৎপন্ন হয় দুইটা, দুই ধরনের গ্যামেট উৎপন্ন হয়, যে সোয়ার্ম সেল এবং মিক্সামোভা, ওই গ্যামেট গুলাতে কি আছে, ওই ওখানে স্পোরটাতে, স্পোরে কোষ প্রাচীর আছে। ইয়েতে নাই, মিক্সামোভাতে নাই, কিন্তু ওই যে সোয়ার্ম সেলে কোষ প্রাচীর আছে। কারণ মিক্সামোভা হলো প্রাণী সদৃশ, বুঝতে পারছো? মানে ওর মেইন জি বডিতে নাই, স্যার, কিন্তু বুঝতে ওখান পারছি। থেকে যে স্পোর উৎপন্ন হয় সেখানে আছে, ওই যে সোয়ার্ম সেলে বিশেষ করে। এটাই। আচ্ছা, এখন জি। দেখো, এই যে মিক্সোমাইসিসের অর্থনৈতিক গুরুত্ব। আহ, এই যে দেখো, অর্থনৈতিক গুরুত্ব দেখো, এগুলো যদি 3 মার্কের প্রশ্ন, তাহলে আমরা সে অনুসারে কি লিখবো। এই যে প্রথম ধাপ, একটা শোভাবর্ধক, মানে দেখতে কি ভালো লাগে, বীজতলার চারাকে, এই দেখো, তার মানে কি অপকারিতা। আমরা জানি যে অর্থনৈতিক গুরুত্বের মধ্যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তাহলে খারাপ দিক, প্রথমে খারাপ দিক বলছে যে তোমার ভালো জিনিসের উপর, তোমার চেহারা দেখতে সুন্দর, চেহারার উপর যদি এই বেটা এসে বসে, তো তোমার চেহারারে কি লাগবে? অসুন্দর, মানে চেহারা বলতে কি, ধরো ফার্নিচার গুলো আর কি, ফার্নিচার এগুলো যে শোভাবর্ধককারী বস্তু, ওগুলার উপর যদি বসে, ওগুলা কি সৌন্দর্য নষ্ট করে। এরপর তোমার যে বীজতলা আছে, বীজতলার চারাকে কি করে, বীজতলা বুঝো না? এই যে একটা জায়গা, একটা জমির মধ্যে তুমি কি করছো, ইয়ে টিয়া করে বীজ রোপণ করছো, ওখানে সিডলিং হয়েছে, ওইটাকে বীজতলা বলে। আচ্ছা, তাহলে বীজতলার চারাকে কি করবে, নষ্ট করবে। এরপরে মাটির হিউমাস ক্ষয় করে। মাটির যদি হিউমাস ক্ষয় হয়, তাহলে মাটিতে পানিটা অনুর্বর, মানে কি পানি ধারণ ক্ষমতা কি হয়ে যাবে, হ্রাস পাবে, কমে যাবে। এরপরে কিছু কিছু স্লাইম মল্ডে আছে কি বিষাক্ত অ্যালকালয়েড নিঃসৃত করে, যা জীবের ক্ষতি সাধন করে থাকে। এরা এটা তো 1 নম্বরে গেছে গা, ওই শোভাবর্ধককারী বস্তুর সৌন্দর্য নষ্ট করে, দরকার নাই। তো তুমি মোট 4-5টা, এই 5টা দিবা, ভালো দিক কয়টা দিবা, 5টা। তাহলে তাহলে কি
খারাপ দিক কয়টা দিবে? 5টা দিবা। তাহলে মানে ওই যে বলবা যে শোভাবর্ধককারী বস্তু, যে সৌন্দর্য নষ্ট করে। এরপর হলো কি, বীজতলা চারাকে নষ্ট করে। তারপর হচ্ছে তোমার মাটির হিউমাস ক্ষয় করে, অর্থাৎ পানি ধারণ ক্ষমতা কমে যায়, হ্রাস পায়। তারপর বিষাক্ত কেমিক্যাল অ্যালকালয়েড নিঃসৃত করে। এই যেটা তুমি যদি তোমার শরীরে যদি নিঃসৃত করে, তাহলে তোমার জীবের, তোমার বডির ক্ষতি সাধন হবে। এ মোটামুটি এগুলা বলে কয়টা, 1 2 3 4টা। অলংকারের উপর জন্মালে অলংকারের শোভা নষ্ট হয়। ওই শোভাবর্ধককারী বস্তুর উপর হামাগুড়ি দিয়ে চলার কারণে সৌন্দর্য নষ্ট, একই কথা আর কি। যাই হোক, এখানে 4টা আছে। কয়টা আছে? 4টে, 4টায় দিও। এরপরে ও আবার বলবা যে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে উদ্ভিদে। উদ্ভিদের কি বিভিন্ন রকম, এগুলো দরকার নাই, রোগের নাম দরকার নাই, কমন কথা বলবা উদ্ভিদে বিভিন্ন রকম কি রোগ সৃষ্টি করে, তাহলে এটাও একটা অপকারিতা, খারাপ দিক। এরপরে তোমার কি কি শরীরে, তোমার 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 কি কি উপকার করে। এখন দেখো, তুমি যদি সোশ্যাল সম্পর্কে বিজ্ঞান পড়তে যাও, তাহলে তোমাকে কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করতেছে না? কিরকম? তাহলে তোমার অধ্যয়নের কি আদর্শ, মানে তোমার শিক্ষার ক্ষেত্রে কি মানে আদর্শ বস্তু বলতে ওইটা, শিক্ষার ক্ষেত্রে তোমাকে তথ্য দিয়ে কি তোমাকে হেল্প করতেছে, তাহলে এটা একটা উপকার না? উপকার। বানান লিখবা। এরপরে তোমাকে গবেষণা, মানে তুমি জাস্ট কি পয়েন্ট গুলা নেও, জাস্ট তুমি বানায় লিখতে পারো, এটা কি মুখস্থর কিছু নাই তো। তা তোমাকে পড়াশোনা কি তোমাকে হেল্প করে। আর পড়াশোনা হেল্প করার কি জন্য? এই তোমার গবেষণাও কি, গবেষণা করলে তো পড়াশোনা করা লাগে, গবেষণা কাজও কি এগুলা ব্যবহৃত হয়। এরপর দেখো, প্লাজমোডিয়াম গুলা, আমরা যে প্লাজমোডিয়ামের প্রকারভেদ শিখলাম, প্লাজমোডিয়াম হলে বিভিন্ন রং বর্ণের হয়। প্লাজমোডিয়াম বিভিন্ন বর্ণের, তো বিভিন্ন বর্ণের হলে কি একটু দেখতে কি, দেখতে একটু বর্ণময় লাগবে, একটু সুন্দর লাগবে। এই, তার মানে আর্টিস্টিক ভ্যালু রয়েছে আর কি। এরপরে এরা কি করে, অনেক সময় বিভিন্ন রকমের যে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, মানে বিভিন্ন রকম অণুজীব গুলাকে খেয়ে, খাওয়ার ফলে কি হয়, পরিবেশকে রক্ষা করে। এবং এখান থেকে কি, স্লাইম মল থেকে বিভিন্ন প্রকার ওষুধও তৈরি করা যায়। ক্যান্সার রোগের গবেষণাকালে এদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। তারপর নকশাকারদের কাছে প্লাজমোডিয়ামের গুরুত্ব এটা অনেকটা ওইটা, এই যে বর্ণময়, যেহেতু কালারফুল, ওই জন্য অনেক সময় তারা ডিজাইন করে, ওরা এটাকে তোমার ভালো একটা শেপ দেয় দিয়ে সৌন্দর্য বর্ধনের জন্য রাখে আর কি। এই 3 নাম্বার আর হইলো কি, 7 নাম্বার অনেকটা একই রকম। 3 নাম্বার 7 নাম্বার অনেকটা একই রকম। হ্যাঁ, কি বলছো? আনুবীক্ষণিক হবে কেন? আনুবীক্ষণিক বলছে এগুলো। হ্যাঁ, খালি চোখে দেখা না গেলে নকশা করলে তো তুমি কি মনে মনে বলবা যে আমি এটা দেখছি? এটা বলছে সৌন্দর্য বর্ধনের জন্য রাখা হয় মাইক্রোস্কোপি। এটা সরাসরি, কারণ না, আমরা তো এখন পর্যন্ত, আচ্ছা, এই যে ক্যারেক্টার পড়ছে, ক্যারেক্টার মধ্যে মাইক্রোস্কোপিক ছিল না কোথাও। হ্যাঁ, এটা তো বড় এমনি, এটা আমরা দেখবো, ছবি দেখবো তোমাদের। আচ্ছা, তাহলে দেখো, এই যে অর্থনৈতিক গুরুত্বটা আমি রিপিট করলাম না, ঠিক আছে, কারণ আমাদের ক্লাস লেন্থ হয়ে যাচ্ছে। এরপর দেখো, আরো আছে স্লাইম মল আর প্রকৃত মলের কি ট্রু মল। এটা আমরা ওই যে ট্রু মল, যেহেতু ছত্রাকের ক্যারেক্টার পড়ছি, ছত্রাকে আর হলো স্লাইম মল, দুইটা ক্যারেক্টার পড়া হয়েছে না? দুইটা ক্যারেক্টার পড়ার কারণে ওখানে পার্থক্যগুলো ওখানে হয়ে গেছে, তারপর আমরা আরেকবার দেখাবো। এই যে দেখো, এই যে স্লাইম মল আর কি ট্রু মল। তাহলে এই যে স্লাইম মল আমরা আজকে যে অধ্যায়টা পড়তেছি, এটা হলো কি কোন শ্রেণীর? মিক্সোমাইসিটিস। আর ট্রু মল মানে প্রকৃত ছত্রাকের, এটা ইউ ইউমাইকোটিনার বিভাগভুক্ত। এখন দেখো, এটা বেসিক্যালি আমাদের হয়ে গেছে, কারণ আমরা ওই যে ইয়ার পার্থক্য ইয়া পড়ছি না, আহ, কি সাদৃশ্য না বৈসাদৃশ্য পড়ছিলাম ছত্রাকের সাথে, সাদৃশ্য পড়ছি না? এটা হইলো হইলো বৈসাদৃশ্য আর কি, পার্থক্য মানে কি বৈসাদৃশ্য। আচ্ছা, এখন দেখো, স্লাইম মল হলো নিম্ন শ্রেণীর ছত্রাক, আর এবারে হইলো কি ট্রু মল গুলা উচ্চ শ্রেণীর ছত্রাক। স্লাইম মলে কোনো কোষ প্রাচীর থাকে নাই, যদিও এখানে, এখানে কিন্তু ওই যে ওভারঅল কথাটা বলছে আর কি, মানে ওই যে তোমার ওই যে যখন আওয়ামী লীগ, যখন বিএনপি, মানে সুবিধা পার্টি আর কি। কারণ প্রকৃতপক্ষে স্লাইম মল্ডে তো দুই কথাই আছে, কোষ প্রাচীর আছে আবার কোষ প্রাচীর নাই, দুটোই বলা যায়, তাই না? কারণ ওর বডি কোষ প্রাচীর নাই, কিন্তু ওখান থেকে যে স্পোর উৎপন্ন হয়, সোয়াম সেল,
সেখানে কোষ প্রাচীর আছে, তার মানে তোমার যখন যেটা লাগবে কোষ প্রাচীরের পক্ষে কথা বলা লাগলে সেটা বলতে পারবা, বিপক্ষে কথা বলতে হলে সেটাও বলতে পারবা। মানে কোষ প্রাচীর নাই, কিন্তু আমরা তো জানি যে ছত্রাকের কোষ প্রাচীর আছে, কাঠে নির্মিত, নির্দিষ্ট আকৃতি বিহীন। এইটা কার কার উপর ভিত্তি করে ক্যারেক্টারটা বলছে বলো তো? এই যে বলছে নির্দিষ্ট আকৃতি বিহীন, এটা মিগজামোবা। এখান থেকে দুই রকম ক্যারেক্টার দেখো, এই দুই রকম স্পোর উৎপন্ন হয়, হ্যাঁ, গ্যামেট গুলা, সোয়ার্ম সেল এবং মিগজামোবা। তার মানে এই 3 নাম্বার ক্যারেক্টারটা বলছে সোয়ার্ম সেলের উপর ভিত্তি করে, এই মানে ফুল বডিটা, মানে এই যে এখানে 4 নাম্বার ক্যারেক্টারটা, 4 নাম্বার ক্যারেক্টারটা মিগজামোবার উপর ভিত্তি করে বলছে, কারণ মিগজামোবা মানে কি অ্যামিবার মতো দেখতে, তার নির্দিষ্ট কোনো আকৃতি টাকৃতি নেই। হ্যাঁ, এরপরে এই 5 নাম্বার ক্যারেক্টার বলছে সোয়ার্ম সেল। এখানে 4 নাম্বার মিগজামোবা, 5 নাম্বার কি সোয়ার্ম সেল। তার মানে জীবন চক্র সচল দেখা যায়। আর এদের জীবন চক্রের সচলতা এমনি আছে যা কি জুইসপোর নামে পরিচিত। আর এই বেটার জুইসপোর নেই, বেটাটা কি হিসেবে পরিচিত? সোয়ার্ম সেল নামে পরিচিত। এরপরে জীবন চক্রে মিগজামোবা উৎপন্ন হয়, মিগজামোবা উৎপন্ন হয় না। প্রোটোজোয়ার সাথে অনেক প্রাণীর মিল আছে, প্রোটোজোয়ার সাথে কোনো প্রাণীর কি মিল নাই। আর দেহ বহু নিউক্লিয়াস বিশিষ্ট, মানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট মানে, তারপর হলো কি, এটা হলো কি ডাইক্যারিওটিক, মনোক্যারিওটিক, ডাইক্যারিওটিক, বা বহু নিউক্লিয়াস মানেই তো সিনোসাইটিক। তারই এ হলো একটা থাকতে পারে, দুইটা পারে থাকতে পারে, সিনোসাইটিক হইতে মানে হইতে পারে, মানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট হইতে পারে। এখানে আবার মনে করো না সিনোসাইটিক মানে অন্য কিছু, অন্য কিছু না। সিনোসাইটিক আর এটা একই বলছে, এবারে শুধু বহু, এখানে একটা হইতে পারে, দুইটা হইতে পারে, বহুও কি হইতে পারে। জীবন দেহে তেমন কোনো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে না। এবারে মারাত্মক রোগ সৃষ্টি মানে এর তুলনায় মারাত্মক আর কি। ছত্রাক তো তেমন মানুষের তেমন একটা ক্ষতি করে না, ভাইরাস ব্যাকটেরিয়া যেরকম ক্ষতি করে ওই রকম। এর শত্রু হইলো মেনলি হইলো উদ্ভিদ, মানে এইসব জড় বস্তু। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে কি নতুন কিছু পাইছি আমরা? কারণ তুমি আগের পড়াটা যদি ঠিক মতো বুঝো, তাহলে এখানে তোমাদের সমস্যা হওয়ার কথা না। এখন দেখো, এই যে এই ইয়ারা কি বলো, এই যে তৃপ্তি মনে হয় বা যারা পরে জয়েন করছো, তোমরা ওই যে যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে, তাহলে ওই যে প্রথম থেকে দেখে নিবে, তাহলে আর সমস্যা নাই। কিন্তু মাঝখান থেকে হইলে না সময় সমস্যা বুঝতে। হ্যাঁ, নোট করার সময় এটা তো সবই তো তোমার জানা, পরীক্ষার সময় কমাই দিবা। পরীক্ষার সময় মাথায় যে কটা আছে ও কটা দিবা, কিন্তু এখন নোট করার সময় তুমি তো এগুলো সবই জানো, এগুলো তো আমরা পড়ছি সব। এখানে সবগুলো পড়ছি না? সবগুলো পড়ছি। তাহলে সবগুলো যেহেতু পড়ছি, তাহলে আর তোমার সমস্যা কি দিতে? ঠিক আছে। এরপর আমাদের প্রশ্ন আছে কি, স্লাইম বলের কি বাসস্থান। এই যে বাসস্থান, এবারে কই কই বাস করে? আচ্ছা, এবারে কই বাস করে দেখো। এ- যেহেতু মৃতজীবী, তার মানে ঠান্ডা ছায়াযুক্ত আর্দ্র, আর্দ্র মানে কি একটু ভিজে ভিজে অল্প, পচনশীল গাছের গুড়ি, মৃত পাতা, বা প্রচুর আর্দ্রতা বিশিষ্ট অন্য কোন জৈব বস্তুর উপর জন্মায়। স্যাঁতসেঁতে মাটিতেও কি জন্মায়। কোন, হ্যাঁ, না এটা ছবি না, এটা অন্য কিছু দেখাচ্ছি, অন্য একটা জন্য আনছি এটা। কোন কোন প্রজাতি অনেক সময় কি অন্য উদ্ভিদের মরে গেছে আর কি, এই মরা অংশের উপরও কি জন্মায়, প্রাণীর বিষ্ঠার উপরও কি, বা গাছের বাকলের উপর জন্মায়। তারপর হচ্ছে কি, স্লাইম মলের প্রচুর পরিমাণে জন্মানো বিস্তারের জন্য আর্দ্রতা এবং তাপমাত্রাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই কারণে প্রায় 450টা প্রজাতি দেখো, নিম্ন শ্রেণী হলে কি হইব, প্রজাতি কিন্তু কম নাই, 450টা প্রজাতি পৃথিবীর সর্বত্র জন্মায়। তার মানে এ কই বাস করে, এটাকে আর দ্বিতীয়বার আমার রিপিট করা লাগবে? আচ্ছা, তাহলে তোমরা এটা ওই যে ভিডিওটা ওই যে ইয়ে করার সময় থামায় তারপরে ওখান থেকে পড়বা, দেখে নিবে। এটার মধ্যে কোনো ছবি নেই। এই যে এখন বড় আর একটা প্রশ্ন আছে, এই যে এটা, এটা এই প্রশ্নটা পড়লে হেভি বার্থডে আজকে। হ্যাঁ, তাহলে এখন দেখো, এই চিত্র এখন গ বিভাগে আমরা যেটা দেখালাম, গ বিভাগে এই যে দুইটা প্রশ্ন এই অধ্যায়ে আছে, দুইটা প্রশ্ন, তাহলে একটা যেহেতু চলে আসছে, আরেকটা কি পরের বছর আসবে। দেখো, এই 16
এটা এ হলো 16, এ হলো কি 17। 18 সালে একটু মনে দেয় নাই, 19, 19 দেয় নাই, আবার 20 থেকে এ হলো 20, 21 দেয় নাই, এ হলো 22, আবার দিছে কি 23। আর মানে এগুলো, এটা হইলো 90% সম্ভাবনা থাকে এগুলা। কারণ তুমি প্রথম অধ্যায়ে দেখছো, প্রথম অধ্যায়ে তো ওই রকম না। প্রথম অধ্যায়, এই যে আমরা প্রথম অধ্যায় দেখছি, প্রথম অধ্যায়ে কিন্তু ওইরকম আসার মতো না। মানে আসতে পারে, না আসতো, কিন্তু এই অধ্যায় এসছে, এই অধ্যায়ের গ বিভাগ আছে, দ্বিতীয় অধ্যায়ের গ বিভাগ গুরুত্বপূর্ণ বেশি না, গুরুত্বপূর্ণ বেশি, তার মানে এত পড়তে হবে। আর আসবো না তো, তোমার নাকি 4 4টা পর্যন্ত নোট হচ্ছে, তাহলে তুমি আসবো না বলে এত খুশি হয়েছে কেন? ক- হ্যাঁ, মানে আসবো না, এটা নোট করো নাই এই অধ্যায়? না, তাহলে নোট করলে তাহলে তুমি খুশি না, তাহলে তুমি কি নোট করছো? তো নোট করলে তুমি মানুষ কেমনি খুশি না হয়? না, এটা তো হইলো ওই যে তুমি তো নোট করার সময় ফুল নোট করছো, এখন তো হইলো অনেকগুলো আমরা যেগুলো আসছে ওগুলো বাদ দিতেছি না। কই জানো, এখন তো তোমাদের এগুলো তো লাগবে না। এটা হলো কোনটা, এই যে আমরা এই যে টিপটি দেখো, ওই যে বলছো না যে কোষ প্রাচীর কো থাকে, এই দেখো এখানে কোষ প্রাচীর কি থাকে, এই যে দেখো এই প্রাচীর থাকে। কিন্তু ওর মেন শরীরে কাজ কোষ প্রাচীর থাকে না, কারণ মেন শরীর হলো একটা পিন্ডের মতো। আচ্ছা, এই যে আমরা প্লাজমোডিয়াম, বিভিন্ন ধরনের প্লাজমোডিয়ামের প্রকারভেদ, যদি বিভিন্ন রকম, এই যে যদি ধরো চিত্রসহ বিভিন্ন রকম প্রকার প্লাজমোডিয়াম বর্ণনা করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাকে আমরা প্লাজমোডিয়ামটা কি সেটা আমরা ক বিভাগে পড়ছি, সেখান থেকে আমরা প্লাজমোডিয়ামটা কি সেটা আমরা আগে দিব। এরপরে প্লাজমোডিয়াম প্রকারভেদে, প্লাজমোডিয়াম কয় প্রকার? বাসা থেকে একটু আসেন গন্ধটা, নিচে হুন্ডা হুন্ডা দেখে নাকি? না, ও একজন বাইরে তো। আচ্ছা, যাই হোক, দেখো, তাহলে যে প্লাজমোডিয়াম এটা কয় প্রকার? 3 প্রকার। প্রোটোপ্লাজমোডিয়াম, অ্যাপ্লানোপ্লাজমোডিয়াম, প্যানেরোপ্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম গুলা কি রকম আমরা আগে ছবি দেখলে আমরা বুঝবো। এই যে দেখো, না হলে প্রয়োজনে একটু ওই যে নেটে সার্চ দিবা, সার্চ দিলে দেখবা সুন্দর ছবি আসবে, সেখান থেকে কি ছবি নিবা। ঠিক আছে, তাহলে প্রোটো, অ্যাপ্লানো, আর একটা হচ্ছে কি ফেনেরো। কেউ এগুলোকে দাগায় রাখি নাই, দেখি দাগায় নাই। হ্যাঁ, ও দাগায় সেভ করি নাই, কেন সমস্যা হয়েছে। এখন দেখো, এখন দেখো, পরে সমস্যা না, ওরা ভিডিও দেখে নিবে। প্রথমটা হচ্ছে কি, এটা অনেকটা কি, এই প্লাজমোডিয়ামটা কোন ধরনের, আদি প্রকৃতির, এবং সর্বদাই কি আণুবীক্ষণিক। মানে এটা সর্বদা আণুবীক্ষণিক, একে সবসময় ওই যে বড় আকারে কি ওইরকম দেখবা না। এবার এটা হলো সমসত্ব প্রকৃতি। সমসত্ব মানে কি, মানে পুরো অংশটা আলাদা করা যায় না। আমরা ওই যে বললাম সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ, যেমন বালি, পানি বালির মিশ্রণ, পানি বালির মিশ্রণকে আমরা কি বলি, সমসত্ব নাকি অসমসত্ব? অসমসত্ব, কারণ কি, বা তোমাকে তোমাকে যদি পানি আর বালির শরবত দেওয়া হয়, তাহলে তুমি সেটা কি বুঝতে, আলাদা করতে পারবা, যে বুঝবা যে আমি চিনি আর পানি শরবত দিলে কি ওটা আলাদা করতে পারবা না। এই কারণে চিনি আর পানির যে শরবতটা, এটা হচ্ছে কি সমসত্ব মিশ্রণ, আর হচ্ছে বালি আর হলো পানির মিশ্রণটা হচ্ছে কি অসমসত্ব মিশ্রণ। তো এই বডি হলো সমসত্ব, মানে কি আলাদা করতে পারবা না। ফুল বডিটা কি থেকে একটা অংশ থেকে আরেকটা অংশ কি তুমি
আলাদা করতে পারবো না, একই ধরনের। এদের বডিতে হ্যাঁ, না, ও, না আমার কাছে এটা মনে হয় না। আচ্ছা, জাতীয় হিসেবে সার্ভ করা যায়, জাতীয় হিসেবে রয়েছে এর ভিতরে। আচ্ছা দেখো তাহলে, দেখো তাহলে, প্রথমে বলছি এটা হলো কি আদি আকৃতির এবং কি আণুবীক্ষণিক। তারপর হচ্ছে সমসত্ব, মানে বডি পুরো অংশটা একই রকম, যে একটা অংশ থেকে আরেকটা অংশ কি আলাদা করতে পারবা না। এদের বডির মাঝখানে কি গঠন করে না, শিরা গঠন করে না। আর চলন অত্যন্ত কি দৃঢ়গতি সম্পন্ন। আচ্ছা, এই যে একটা প্রোটোপ্লাজমোডিয়াম বৃদ্ধি পেয়ে একটা মাত্র স্পোরেঞ্জিয়াম তৈরি করে, এতটুকু জানলে তোমার এনাফ। তাহলে এখন দেখো এবার একটা ছবি, এই ছবি থেকে তুমি কখনোই কি ওই যে এক অংশ থেকে আরেকটা অংশ তুমি আলাদা করতে পারবা না। এদের দেখো শরীরের ভিতরে যে এরকম শিরা আছে, বাকিগুলোর এটার মধ্যে দেখো, এটার মধ্যে এরকম শিরা আছে, এর মাঝখানে কি ওইরকম শিরা নেই। তাহলে ওই কথাগুলোই তো এখানে বলছে। তার মানে তুমি এই যে দেখো কি কি ক্যারেক্টার, তুমি মেইন কথাগুলো একটু মনে রাখবা। যে আদি মানে এ এটা হলো কি আণুবীক্ষণিক হয় এবং কি সমসত্ব ধরনের। তারপর হচ্ছে শিরা গঠন করে না। এবারে হলো কি দৃঢ়গতি সম্পাদন, যত রকম খারাপ ক্যারেক্টার আছে সব কি এর মধ্যে আছে। এ একটা মাত্র মানে ফুল বডিটা আমরা তো জানি যে আগে বলছিলাম, এই প্রোটোপ্লাজমটা সংকুচিত হয়ে একাধিক কি স্পোরেঞ্জিয়াম গঠন বা ওই যে ফ্রুট বডি গঠন করে এক বা একাধিক। তাহলে এটা পুরোটা থেকে কয়টা মাত্র একটা স্পোরেঞ্জিয়াম গঠিত হয়, কারণ এটা তো একটা আদি প্রকৃতির। পুরোটা থেকে কয়টা হয়, একটা। তাহলে এটা পারবা? তাহলে এই যে বলো তো, তুমি একটা ক্যারেক্টার বলো। হ্যাঁ, তুমি একটা বলো। আদি আণবিক একটি স্পোরেঞ্জিয়াম গঠন করে। কোশ্চেন এরকম কিছু কোনো কিছু না, আদি বলছে। হ্যাঁ, ধীরগতি সম্পন্ন, হ্যাঁ আরেকটা আছে ওটা বলো। শিরা গঠন করে না। এদের দেহের মধ্যে শিরা আছে। এই যে এই যে এখানে 3 নাম্বার একটা এরকম মাঝখান থেকে যে শিরা আছে, এই যে দেখো রগের মতো জায়গা, খালি জায়গা রাস্তার মতো, ওটা দেখি এরকম শিরা নাই। আচ্ছা তাহলে 1 নাম্বার বলা লাগবে কিছু। এবার 2 নাম্বার দেখো, এফ এন ও, হ্যাঁ এফ এন ও প্লাজমোডিয়াম। এ মানে কি নো, এ মানে কি নো। এখন দেখো প্রাথমিক অবস্থায় এটা প্রোটোপ্লাজমোডিয়ামের মতো কি অনুরূপ থাকে, তবে দ্রুত বৃদ্ধি পেয়ে শাখা পোশাখা শাখা পোশাখা শাখা সৃষ্টি করে। তার মানে এই ছবির মধ্যে দেখো, এটা মনে হয় না শাখা পোশাখা আছে, মানে প্রাথমিক অবস্থায় এর মতোই। আর পরে পরবর্তী কি করে, একটু বৃদ্ধি পেয়ে কি হবে, শাখা পোশাখা সৃষ্টি করবে। কিও, তুমি মনে হয় যে রোজা রোজা ধরছে। আচ্ছা, এখন দেখো তাহলে, তাহলে কি হয় প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে তোমার আগেটার মতো, কিন্তু দ্রুত বৃদ্ধি পেয়ে শাখা পোশাখা সৃষ্টি করবে এবং তখন এটা কি একটা জালকে, একটা সূক্ষ্ম স্বচ্ছ জালকে কি পরিণত হয়। এটা খুব বেশি দানাদার হয় না, খুব বেশি দানাদার হয় না। আর প্লাজমোডিয়াম এটা এটা দেখাও কি মুশকিল, এর আবরণ থাকে না। শিরাসমূহ কি স্পষ্ট না, শিরাসমূহ স্পষ্ট হয় কিন্তু লাস্টেরটা 3 নাম্বারটাতে, প্রথমটাতে শিরাই নাই, পরটাতে শিরা আছে বা অস্পষ্ট। শিরাসমূহ কি সুস্পষ্ট ভাবে এই যে অঞ্চল অঞ্চলে কি বিভক্ত হয়, যেমন এখানে যেমন বিভিন্ন অঞ্চলে দেখা যায়। 3 নাম্বারে দেখো, এই যে বিভিন্ন দেখা যায় না, এই যে দেখো দেখা যায়, কিন্তু ওখানে কি ওইরকম দেখা
যায় না, তবে শিরা তৈরি হয়। স্রোত, প্রোটোপ্লাজম সম্ভবত সুন্দর একটা মেমব্রেন দ্বারা সীমাবদ্ধ, এত দরকার নাই। ওইটার চলন ছিল কি দৃঢ়, এটা চলন কি দ্রুত। এইটুকু জানলে তোমার এনাফ, আর বেশি কিছু লাগবে না। তার মানে দেখো, আমরা মিল নিয়ে ক্যারেক্টার গুলো পড়বো এখন। প্রথমে যদি আমরা প্রোটোপ্লাজমোডিয়াম পড়ছি, তাহলে এখন এর সম্পর্কে ওই একটা ক্যারেক্টার বলবো, যে এটা এই বেটা কি ওর মতোই। পরবর্তীতে কি হয়, দ্রুত বৃদ্ধি পেয়ে কি করে, শাখা পোশাকা সৃষ্টি হয়। ওখানে শাখা পোশাকা নাই। এটা একটা গেল। এরপর হচ্ছে তোমার কি, এই প্লাজমোডিয়ামটা এটা দেখাও কি খুব দাঁড়া হয়, দেখা দুষ্কর। এ দেখো, এর কোনো কি আবরণ থাকে না। আগেটা থেকে আবরণ ছিল, আগেটা তো কি আবরণ, প্লাজমোডিয়ামে তো মেন বডিতে আবরণ থাকে না। আগে তো হইলো স্পোরে, আগে কোথায় থাকে স্পোরে। এবং আগের থেকে কি কোনো শিরা ছিল, এখানে শিরা আছে, তবে কি সুস্পষ্ট না, অস্পষ্ট। তারপর হচ্ছে কি, আগেটা তো চলন ছিল কি দৃঢ়, এটা হলো কি দ্রুত গতি। তুমি এই যে পার্থক্যর মতো যে ক্যারেক্টার গুলো আছে না, এই ক্যারেক্টার গুলো পড়লেই তো তুমি প্রতিটা সম্পর্কে, এটা সম্পর্কে তো হইলে তো তোমার 5-6টা যদি লাইন তুমি জানো, তাহলে তো তুমি আর তো কিছু লাগে না। ছবি সহ 5-6টা কথা বললে তার কিছু লাগে, তাহলে এটা কি পারবা? মানে মিলে মিলে পড়বা যে ক্যারেক্টার গুলা, যে আবার ওখানে এটা আছে এখানে এটা নাই, যেরকম মিল গুলা আছে এটা, এগুলো আগে, তখন তখন তোমার মনে থাকবে। এরপর আছে কি ফেনার প্লাজমোডিয়াম, অর্থাৎ এ প্রথমে এ প্লাজমোডিয়াম কি প্রোটো প্রোটোপ্লাজমোডিয়ামের মতো। মানে এ- এই যে প্রোটোর মতো, মানে শুরুতে মানে শুরুটা, সবার শুরুটা কি ওর মতোই হইবে, মানে বাচ্চার মতো স্বাভাবিক। তুমি তো বলবা যে তুমি এক সময় বাচ্চার মতো ছিলা, বুড়ো হইলেও বলবো কি আমি এক সময় কি তুমি বাচ্চার মতো, মানে সবাই কি একই মতো ওইরকম আর কি। তার মানে একটা করে উদাহরণ দিবা, উদাহরণটা পরে দেখতেছি। তাহলে দেখো, ফেনারোপ্লাজমোডিয়ামে প্রথম কথাটাই হচ্ছে কি, এটা দেখতে প্রোটোপ্লাজমোডিয়ামের অনুরূপ, আগের মতোই। দ্রুত কি বৃদ্ধি পেয়ে কি দ্রুত আকার বড় হয়। এই যে আকারও বড় হয়, আয়তনে কি বৃহৎ আয়তন বিশিষ্ট হয়। মানে এটা অনেকটা কি দ্বিতীয়টার মতো ক্যারেক্টার মিল আছে না, দ্রুত বৃদ্ধি হয়ে শাখা প্রশাখা সৃষ্টি করে। ওটা হলো ওর চেয়ে বেশি বড় হয় আর কি। এর আগেটারও প্রোটোপ্লাজম কিন্তু দানাদার ছিল, এই দানাদার হয় না। এটা হলো কি তোমার প্রোটোপ্লাজম কি দানাদার। এবং এর ভিতরে যে শিরা উপশিরা গুলা আছে, এগুলা কি শিরাগুলা সহজেই কি দৃশ্যমান হয়, কারণ এটা ওই যে জেলিফাইড বা ফ্লুইড অঞ্চলে বিভক্ত হয় আর কি। তাহলে এই যে সহজে কি অতি সহজে দৃশ্যমান, আমি শুধু এটুকু লিখি। আচ্ছা, আর লাগবে না। এরা ছন্দমুখী স্রোত সুস্পষ্ট দরকার নেই এত কিছু। তাহলে এই যে তিনটা পারবা। দেখো, এই তিনটা তুমি একই রকম ক্যারেক্টার দিয়ে করবা। আমরা বিপরীত রকম ক্যারেক্টার হলে তখন কঠিন মনে হবে। একই রকম ক্যারেক্টার, যে বেটারা প্রাথমিক অবস্থা দেখতে কিসের মানে কিরকম, এ মানে আধুনিক, নাকি হইলো ওই যে মধু 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 এরকম, মানে ওল্ড ভার্সন। তারপর হলে একটু তাড়াতাড়ি চলে, নাকি একটু দ্রুত চলে। এরপরে বডিটা কি জালকের ন্যায়, মানে শিরা গঠন করে, গোল করলে কি দেখা যায় নাকি দেখা যায় না স্পষ্ট, জেলিফাইড বা ওই যে ফ্লুইড বিভক্ত হয় কি হয় না আর কি। তারপর দানাদার কি দানাদার না। হ্যাঁ, তো এরকম ক্যারেক্টার হিসেব করলে তো তারপর ছবি আছে, তো তোমার তো 7 মার্ক এমনি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কি দেখবা, মানে পড়ার সময় একটু মিল করে পড়বা। যখন নোট করবা, নোট করার সময় কি একটু মিল দেখে নোট করবা, যে আমি নোট করতেছি তাহলে আমি একই রকম জিনিসগুলা কি আমি পাশাপাশি লিখবো। তুমি যখন ওই যে নোট করতেছো, তুমি যখন ওখানে বলতেছো যে দানাদার হয় না, আবার এখানে যখন বলতেছো, তাহলে এখানে ওই জিনিসটা লেখো। এখন এখানে তুমি একদম ওখানে লিখছো প্রথম দিকে, মাঝখানে লিখছো, এখানে আবার 3 নাম্বারে গিয়ে এসে একদম লাস্টে লিখছো দানাদার হয় না। আর এটা তো মাঝখানে, আবার পড়াতে কি লাস্টে, তাহলে তো এটা তো আর মিল সম্পন্ন হইলো না। একই রকম ক্যারেক্টার, একই সাথে, মানে আমি যখন পড়তেছি, আমি যখন বলছি যে প্লাজমোডিয়ামটা এটা হলো কি একটু আদি টাইপের, এরপর আমি 2 নাম্বার আমি বলছি কি এর এটা হচ্ছে কি অনেকটা প্রোটোপ্লাজমোডিয়ামের মতো। 3 নাম্বারও আছে কি এটা প্রোটোপ্লাজমের মতো। এখন আমি এই কথাটা কখন বলবো, আমি যখন এখানে যখন শুরুতে বলছি, এটা তো কি আমি শুরুতে বলবো, আর এটা যদি আমি শেষে বলতে চাই, তাহলে তো আমি মিলটা পর আমি যখন রিভিশন দিব, তোমরা তো এটা নোট করবা। তো তুমি যখন নোট করবা, তুমি যখন রিভিশন দিবা পরীক্ষার আগে, তখন তো তুমি এই মিলটা খুঁজে পাবা না। আর প্রয়োজনে লাইন বাই ওই যে প্যারাকারে, এইভাবে প্যারাকারে না লিখে তুমি
পয়েন্ট আকারে এই হাইলাইট, এইভাবে হাইলাইটার আকারে লেখো। কলম কই, তুমি এভাবে হাইলাইটার আকারে লেখো। এই একটা দাগ দিয়ে একটা ক্যারেক্টার লিখলা, এই একটা দাগ দিয়ে কি আরেকটা ক্যারেক্টার লিখলা, এই একটা দাগ দিয়া আরেকটা ক্যারেক্টার লিখলা। তুমি এভাবে লেখো। এভাবে লিখলে তাহলে তোমার রিভিশন দেওয়ার সময় সহজ হবে। তুমি যদি চাও যে প্যারা আকারে না লিখতে, আর প্যারা আকারে লিখতে চাইলেও তুমি লিখতে পারো। তবে মানে এই আকারে লিখলে রিভিশনটা কি হয়, রিভিশন দেওয়াটা সহজ হয়। কিন্তু পরীক্ষার সময় তো আর এই আকারে লিখলে হবে না। পরীক্ষার সময় তুমি প্যারা আকারে লিখবে আর কি। প্যারা আকারে লিখলে ফাঁকি ঝুঁকি বেশি দেওয়া যায়। আর এই আকারে লিখলে কি সহজে ছাত্রদের দৃষ্টিগোচর বেশি হবে। ঠিক আছে? তা তোমার তো নোট করছো, নোট নোট করতেছো কেন? যেন সহজে তোমার দৃষ্টিগোচর হয়, তাই না? এই জন্য এই আকারে পয়েন্ট আকারে ইয়ে করলে তখন তোমার সহজে রিভিশন দিতে পারবে আর কি। তাহলে এটুক নিয়ে আর কোনো কনফিউশন আছে? আজকে সাউন্ড কিরকম? আজকে তো পুরো টাইম হাতে ছিল, সাউন্ড তো ভালো হওয়ার কথা আজকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে, ও, এবারে উদাহরণ। আচ্ছা, এখানে তোমার কাছে যেটা সহজ লাগে, এই যে লিসিয়াটা সহজ লাগবে মনে হয়। এখানে হইলো ফুচকা খাও না, স্টিমোনিটিস ফুচকা, এই যে ফুচকা খাও না, এই যে স্টিমোনিটিস ফুচকা, ওই যে গেদুর ফুচকা বলবো। খাই একদিন গিয়া চলে আসছে, খাই না। এর, আচ্ছা, এই যে এরপর হলো কি ফ্রিজারাম, এটুকু বললো হবে, ঠিক আছে? তাহলে ওখানে তোমার ওই যেন লিসিয়া, স্টিমোনিটিস ফুচকা, আর হলো কি ফ্রিজারাম। এখন এই তোমার এই তিনটা তুমি পড়বা, আর কিছু লাগবে না। এরপরে এখন দেখো, এটা তোমাদের জন্য না, এই ছবিটা লাগবে হইলো ওই যে এই বছর তো চলে আসছে, এটা তোমাদের জন্য, কারণ গত বছর যাদের পড়াইছে ওদের কি লাগছিল আর কি। তাহলে আমাদের এখানে দেখো, তাহলে এই নোটটা, এই যে তোমাদের দেখো, এটা কিন্তু তোমরা নতুন হইলে হয়তোবা পুরো অধ্যায়টা একদিনে পড়াতাম না। তোমরা যদি প্রথম দিকের অধ্যায়গুলো আমাদের কলেজে কি ভালোভাবে পড়াইছি, এই কারণে কিন্তু আজকের পড়াটা একদিনে এই অধ্যায়টা শেষ করে দিলাম। হ্যাঁ। এ- তাহলে তোমরা ওই জন্য নোটটা নোটটা খুব ভালোভাবে করে ফেলবা, নোটটা ভালোভাবে করবা। আর আচ্ছা, আমরা ওই যে ইয়েটা করি, ভিডিওটা আমরা অফ করে দিই। ভিডিও বন্ধ করে কেমনে? হ্যাঁ, না এটা তো আর আমাদের বেশিক্ষণ লাগবে না। এই যে স্টপ রেকর্ডিং,